এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ। কুমিল্লা বোর্ডের আজকের এইচএসসি, সারা দেশে আলিম ও কারিগরি পরীক্ষা স্থগিত। টানা বৃষ্টিতে বিভিন্ন জেলায় জলাবদ্ধতা, ফেনীর ৩ উপজেলায় প্লাবিত ৯৮ গ্রাম, পানিবন্দী লাখো মানুষ, নোয়াখালীতে বন্ধ ১৮০০ শিক্ষা প্রতিষ্ঠান। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আজ। আওয়ামী লীগের আমলে গুম খুনের ঘটনায় ৫ শতাধিক অভিযোগ জমা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ। এবছর অতীতের মতো ফল প্রকাশ উপলক্ষে থাকছে না কোনো আনুষ্ঠানিকতা। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এবারের ফল প্রকাশ করা হবে অনাড়ম্বরভাবে। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল, পরীক্ষা শেষ হয় ১৩ মে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত অনিয়মিত মিলে মোট পরীক্ষার্থী ছিল ১৯,২৮,৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় ১ লাখ পরীক্ষার্থী কম ছিল। শিক্ষা মন্ত্রণালয় বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসি ও দাখিল পরীক্ষার ফল প্রকাশিত হবে দুপুর ২টায়। ফল জানা যাবে অনলাইন ও এসএমএস এর উভয় মাধ্যমেই। এদিকে কুমিল্লা বোর্ডের আওতাধীন আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে সারা দেশে স্থগিত করা হয়েছে মাদ্রাসার আলিম ও কারিগরি বোর্ডের এইচএসসি পরীক্ষা। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শামসুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। কুমিল্লা বোর্ডের আওতাধীন আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে ১৩ জুলাই থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি চলবে। সারা দেশে মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। ফেনীতে টানা বৃষ্টি ও ত্রিপুরা থেকে আসা পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের অন্তত ২০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত ৩৫টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে ভারী বর্ষণ শুরু হয় ফেনীতে। এক রাতের বৃষ্টির পাশাপাশি উজানের ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি হু হু করে বাড়তে থাকে। ফুলগাজী ও পরশুরামের অন্তত ২০টি স্থানে বাঁধ ভেঙে গেলে ৩৫টিরও বেশি গ্রাম তলিয়ে যায়। এতে হাজারো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পরিস্থিতির অবনতিতে ফুলগাজী ও পরশুরামের উচ্চ মাধ্যমিক পর্যায়ের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করেছে উপজেলা প্রশাসন। টানা বৃষ্টিতে খাগড়াছড়ির নদ নদীর পানি বাড়ছে পাহাড় ধসের শঙ্কা। এদিকে নোয়াখালী জেলা শহরের বেশিরভাগ রাস্তাঘাট, বাসাবাড়ি, দোকানপাট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখন পানির নিচে। গ্রামীণ সড়ক ও বাড়িঘরেও পানি। অন্যদিকে টানা বৃষ্টিতে বরিশাল নগরী সহ আশপাশের এলাকার নিচু অঞ্চল পানিতে তলিয়ে গেছে। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে আজ আদেশ দেবে ট্রাইব্যুনাল। সেই হিসেবে জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রথম কোনো মামলা যা চার্জ গঠন বিষয়ে আদেশ হচ্ছে। এর আগে সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ আদেশ দেওয়ার দিন নির্ধারণ করেন। মামলায় অন্য ২ আসামি হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং অভ্যুত্থান সময়ের আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগ গঠন হলে এর মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হবে। এই মামলায় গ্রেফতার রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন। শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলা ছাড়াও ট্রাইব্যুনালে আরও ২টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আওয়ামী লীগের শাসনামলে ১৫.৫ বছরে গুম খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। অপর মামলাটি হয়েছে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়। অভিযোগ দাখিলের পর প্রসিকিউশনের আবেদনে ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ ও আওয়ামী লীগের আমলে গুম খুনের ঘটনায় ৫ শতাধিক অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন আর তদন্ত সংস্থায়। এর মধ্যে রংপুরে আবু সাইদ হত্যা সহ ৪টির আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। অল্প কিছুদিনের মধ্যেই রামপুরায় কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলি করা, যাত্রাবাড়ি, মিরপুর এবং উত্তরায় নির্বিচারে হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন পাবেন বলে আশা করছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। আহমেদ সরোয়ার জানাচ্ছেন বিস্তারিত। সরকারি চাকরিতে কোটার সংস্কার চেয়ে শুরু করা আন্দোলন সরকারের নানা বাধায় ধীরে ধীরে রূপ নেয় ফ্যাসিস্ট সরকার হটানোর আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে সারা দেশে।
আলোচনার মাধ্যমে সমাধানের চেয়ে সহিংস প্রতিরোধের মাধ্যমে দমনে সচেষ্ট হয় সরকার। সরকারের এই চাওয়া বাস্তবায়নে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আওয়ামী লীগের পেটোয়া বাহিনী। সরকারের অনমনীয়তায় আন্দোলন দমনে দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে চালানো হয় গুলি, যা দেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন। স্বাধীনতার পর কোনো রাজনৈতিক আন্দোলনে একসাথে একই কায়দায় এত সহিংস ঘটনা আর ঘটেনি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড ছিল রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা। চাংখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা, সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যা করে পুড়িয়ে ফেলা। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দাবি ওঠে এই সমস্ত হত্যাকাণ্ডের বিচারের। জনগণের চাপে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় মানবতা বিরোধী এসব অপরাধের বিচার। 5 শতাধিক অভিযোগ তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন মিলিয়ে আমরা গ্রহণ করেছি। তার মধ্যে সবগুলোকে আমরা তদন্তে পাঠিয়েছি, তদন্ত কার্যক্রম চলছে। এর মধ্যে একটা বড় অংশ আছে হলো 2009 থেকে 2024 পর্যন্ত যারা ইনফোর্স ডিসঅ্যাপিয়ার্ড হয়েছে, গুম হয়েছে, আর বাকি সবগুলোই হলো জুলাই গণ অভ্যুত্থানে আহত বা শহীদ। 2টি ট্রাইব্যুনাল ফুল প্লেজেড চলছে। ট্রাইব্যুনাল 1-এ 2টি মামলা চার্জ আদেশের পর্যায়ে আছে, আর ট্রাইব্যুনাল 2-এ 2টি মামলা অভিযোগ আমলে নিয়েছে, 4 শুনানির পর্যায়ে আছে। খুব শীঘ্রই আমরা রামপুরা, যাত্রাবাড়ি, উত্তরা, মিরপুর সহ এই যে ম্যাস কিলিং যেসব জায়গায় হয়েছে সেগুলোর তদন্ত প্রতিবেদনও আমরা হাতে পাবো, এবং আমরা আশা করছি এই জুলাই মাসের একদম শেষ 2-1 দিনে অথবা অগস্ট 2-3 তারিখের মধ্যেই শেখ হাসিনার মামলা সাক্ষ্য গ্রহণও শুরু হয়ে যাবে। প্রসিকিউশন বলছে ন্যায় বিচার করতে চান তারা, সময় বেঁধে দিয়ে বিচার করা অবিচারেরই নামান্তর। আপনি শুধু ঢাকার একটা ঘটনা তদন্ত করে বিচারে উপস্থাপন করলে এটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হবে না। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হতে হয়ে গেলে আপনাকে সারা দেশের তদন্ত শেষ করে আপনি বিচারের জন্য একটা ঘটনা প্লেস করতে পারবেন বিফোর দি ট্রাইব্যুনাল। এই ঘটনাটা মুখের কথা বা 2-1 দিনের জন্য সম্ভব না। সাধারণ মানুষের কাছে মনে হতে পারে, কিন্তু আইন তো কভার করতে হবে। আইনের প্রত্যেকটি স্টেপ এক একটি ধারায় বর্ণনা করা আছে যে প্রত্যেকটি ধাপের পরে কি করতে হবে। এর একটি ধারা মিস করব, ডিফেন্স এসে ওই সুযোগটা নিয়ে নেবে। একজন প্রশ্ন করেছিলেন যে সামনে নির্বাচনটা আটকে আছে আপনাদের বিচারের জন্য। আমি বলছি যে এটাই হলো ন্যায় বিচারের সবচেয়ে প্রধান বাধা। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সামনে নির্বাচন নাকি সরকার পরিবর্তন এটা আমরা দেখব না। আমরা শুধু দেখব আমাদের সামনে একটা আইন আছে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট অফ 1973, আর একটা রুলস আছে, রুলস অফ 2010। এখানে একজন আসামিকে যে কয় দিনের সুযোগ দেওয়ার কথা বলা আছে, আমরা প্রত্যেককেই সেই সুযোগগুলো দিব, তার চেয়ে বেশি দিব, কম দিব না। প্রসিকিউটর তামিমের মতে বিচারকে গতিশীল করতে হলে জুলাই যোদ্ধা, আহত এবং নিহতদের স্বজনদেরও সহযোগিতা প্রয়োজন। 71-এর বিচার হয়েছে, একজন মানুষ 40 বছর বা 50 বছর আগের ঘটনা এসে কোর্টের সামনে এসে দাঁড়িয়ে যা বলেছে অন্ধের মতো জজ সাহেবদের সেটাই বিশ্বাস করতে হয়েছে, এবং কেউই দেখে নাই সে ঘটনা ওই ব্যক্তি ছাড়া। এরকম একটা ঘটনা বিশ্বাস করতে বাধ্য হয়েছে জজ সাহেবরা আইনে, অথবা পারপাসলি তারা মনে করেছে যে এটাই ঠিক আছে। আর এখন আমরা বেশিরভাগ হলো ডকুমেন্টারি এভিডেন্স, পত্রিকা, ভিডিও, অডিও, সেগুলোকে সাপোর্ট করার জন্য কিছু লাইভ উইটনেস। যে 71-এর ঘটনার বিচার আর 24-এর ঘটনার বিচার এটা 100 বছর না 1000 বছর পরে গিয়েও মানুষ বলবে যে 24-এর বিচার হয়েছে ন্যায় বিচার আর 71-এর বিচার হয়েছে অবিচার। বিতর্ক এড়াতে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই বিচার কাজ শেষ করতে চায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবৈধ অভিবাসী সন্দেহে ভারতের ওড়িশা থেকে প্রায় 500 জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তাদের দাবি এরা সবাই বাংলাদেশি এবং রোহিঙ্গা। নথিপত্র যাচাই না হওয়া পর্যন্ত আটককৃত ব্যক্তিদের বিশেষ কারাগারে রাখা হবে। সোমবার ওড়িশার ঝাড়সুগুদা জেলায় শুরু হয় এই অবৈধ অভিবাসী আটক অভিযান। সেখানে তল্লাশি চালিয়ে 444 জনকে আটক করা হয়। তারা ঝাড়সুগুদার একটি শিল্প কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করছিলেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া পৃথক আরেক অভিযানে জগৎসিংহপুর থেকে আরও 4 জনকে আটক করা হয়। এই 4 জনের দাবি 2 সপ্তাহ আগে প্যারাদ্বীপ নামক একটি স্থানে ঘুরতে এসেছিলেন তারা। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই আটকের ঘটনায় ভারতের রাজনৈতিক দল বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। বাংলাভাষীদের বাংলাদেশি হিসেবে আখ্যা দিয়ে আটক করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে হাইকোর্টকে পদক্ষেপ নিতে একাধিক আবেদন দাখিল করেছে দলটি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।